তুই চুপ থাক। আমাকে ছেড়ে তুই ওটাকে সাপোর্ট করছিস, আবার আমাকে ঢঙ্গি বলছিস। মনে রাখবি আমি তোর থেকে বড়, তাই সম্মান দিয়ে কথা বলবি। শান্ত মুখ বাঁকিয়ে বলল, ওই একদিনের বড়কে আমি মানি না। আর ঢঙ্গিকে ঢঙ্গি বলবো না তো কি বলবো? আমি ঢঙ্গি হলে তুই একটা গিরগিটি, তুই একটা নাগিন। আর তুই নাক দে রাজা। এক কথায় দু কথায় ঝগড়া শুরু করে দিল। ওদের ঝগড়া দেখে নিশাত হেসে ফেলল। নিশাত কফি শেষ করে উঠে দাঁড়ালো। ক্যান্টিন থেকে বেরিয়ে যেতে যেতে দুটোর উদ্দেশ্য বলে উঠল, আমি গেলাম ক্লাস করতে, তোদের ঝগড়া শেষ হলে আসিস। নিশাতের কথা শুনে দুটোই ঝগড়া থামিয়ে নিশাতের পিছু ছুটল। নিশাতের দুপাশে দুজন হেঁটে যাচ্ছে। নিধি অভিমান নিয়ে বলে উঠল, তুই আমাকে একবারও সরিও বললি না ইয়ার। তুই আমাকে সত্যি নিজের বান্ধবী ভাবিস না, তাই না? নিশাত ধীর স্থির দাঁড়িয়ে পড়ে নিজের কানের নিচে দুহাত নিয়ে কান ধরার ভান করে বলে উঠল, আচ্ছা সরি, আর কিছু লুকাবো না তোর থেকে। কিন্তু তুই যে সায়ন্তের থেকে একদিনের বড় তা তো বলিসনি আমাকে তার বেলায়। নিশাতকে সরি বলতে দেখে নিধি খুশি হয়ে নিশাতের একটা হাত আঁকড়ে ধরে ক্লাসের দিকে হাঁটা দিল। খুশি মনে বলতে শুরু করলো, আরে এখনই বলছি শোন, মায়েদের প্রেগনেন্সির কথা তো জানি না, কিন্তু আমাদের জন্ম হয়েছিল একই হাসপাতালে, একদিন আগে আর পরে। তুই জানিস আমাদের দুজনের পরিবার ঢাকাতে থাকে, আর সবথেকে বড় কথা আমাদের বাসাও পাশাপাশি। ও জন্ম থেকে আমার পিছু নিয়েছে আর ছাড়েনি। পিছু এমনভাবে লেগে আছে, তাতে মনে হয় আমার পিছু একটা লেজ আছে, আর তার সাথেও এমনভাবে আটকে পড়েছে যে ছোটার তো কোনো রাস্তাই পাচ্ছে না। বলে খিলখিল করে হেসে উঠল। নিশাতও হাসল। নিধির বর্ণনা শুনে শান্ত একটু লজ্জা পেয়ে মুস্কি হাসল। নিশাত হাসতে হাসতে মজার ছলে বলে উঠল, তাহলে দুজনে বিয়ে করে নিস, আজীবন ছেলেটা তোর পেছন পেছন ঘুরে বেড়াবে। কথাটা শ্রবণ হতেই দুজনের মুখ বিকৃত করে উঠল। নিধি আগে নাক মুখ কুচকে বলে উঠল, ছি, ওর মতো হাদাকে বিয়ে করবে শুনি? আমি তো তোর বরের থেকেও হ্যান্ডসাম ছেলেকে বিয়ে করব। কথাটা নিশাতের উদ্দেশ্যে বলে লাজুক হাসল নিধি। নিধিকে এমন করে হাসতে দেখে সায়ন্ত বমি করার ভান করে বলে উঠল, ওয়াক্ফু, তোর মতো ঢঙ্গিকে কে বিয়ে করবে? হ্যাঁ, তুই একমাত্র মেয়ে হলেও তো তোকে আমি বিয়ে করব না। বিয়ে করা তো দূর, স্বপ্নেও ভাববো না এসব। সেম টু ইউ। কথার পিঠে কথা বলতে বলতে আবারও ঝগড়ার পর্যায়ে নিয়ে গেল ব্যাপারটা দুজনে। নিশাত এদের কাণ্ড দেখে হাসতে হাসতে উষ্টা খাওয়ার মতো অবস্থা। এদের তিনজনকে এখন যে কেউ দেখলে বলবে এরা 3 দিনের নয়, বরং অনির্দিষ্ট সময় ধরে পরিচিত। বাড়ির বাগানে সে ছাউনি ঘেরা টেবিলের উপর উদাস মনে বসে আছে অর্থি। নিজের মন ভালো না থাকায় এই বিকেলটাকে উদাসীন মনে হচ্ছে অর্থির কাছে। নরম মৃদু হাওয়া শরীরকে ছুঁয়ে গেলেও তা যেন অর্থির মনকে ছুঁতে ব্যর্থ। মন তো পড়ে আছে সে নির্ভারের কাছে। রোজ ভার্সিটিতে গিয়ে মানুষটাকে খুঁজে, অথচ তার দেখা নেই। আগে তো প্রায় যেত, তাহলে একদিনে আসছে না কেন? ভাবির কাছেও পুনরায় নাম্বারের কথা বলতে পারছে না, যদি কিছু মনে করে এই ভয়। আগে অন্তত দেখতে পেত, কিন্তু এখন তাও পারছে না। এই কারণে অর্থের মনকে বিষণ্ণতায় ঘিরে আছে। ছেলেটি কি তারপর রাগ করে ভার্সিটি আসে না, নাকি শরীর খারাপ হয়েছে? কিন্তু আগেও রাগ করার মতো তো কিছু হয়নি। আগেও তো কত পিছু লেগেছিল ছেলেটার। তাহলে ভাবনার মাঝেই চোখ পড়ল গেটের দিকে। বসার স্থান থেকে মেন গেটটা ভালোই দেখা যায়। একটা ছেলে রিক্সা থেকে নেমে দাঁড়িয়েছে। অর্থীদের বাড়িটা মেইন রোডের সাথে মেশানো নয়, বরং মেইন রোড থেকে ভেতরের দিকে। মেইন রাস্তা থেকে তাদের বাড়ি অবধি একটা রাস্তা আছে, তা তাদের নিজেদের তৈরি। আর আত্মীয় স্বজন যারা সবারই প্রায় গাড়ি আছে। বাড়ির সামনে রিক্সার দেখা খুব কমই মিলেছে, তাই তথ্য একটু অবাক হলো বটে। সেদিকে তাকিয়ে ছেলেটাকে চেনার চেষ্টা করলো। ছেলেটা ভাড়া মিটিয়ে গেট পেরিয়ে ভেতরে প্রবেশ করতেই অর্থির চোখ বিস্ময়ে বড় বড় হয়ে গেল। যার জন্য দেবদাসী সেজে মন খারাপ করে বসে আছে, সেই ছেলে তাদের বাড়ি কি করছে? অবাকের তাড়নায় ভুলতেই বসেছিল ছেলেটার একমাত্র বোন এ বাড়িতে বউ হয়ে এসেছে। তাই ছেলেটার এখানে আসা অবাক করার মতো কিছু নেই। নিজের ভাবনা বাদ দিয়ে ব্যস্ত পায়ে হেঁটে এসে দাঁড়ালো নির্ভারের সামনে। হঠাৎ সামনে কারো উপস্থিত পেয়ে একটু চমকালো নির্ভার। সামনে অর্থিকে দেখতে পেয়ে হাঁপ ছাড়ল।
নির্ভর কিছু বলার আগে অর্থি শতব্যস্ত হয়ে জিজ্ঞেস করলো। আপনি এতদিন ভার্সিটিতে আসেননি কেন? নির্ভর ভুরুকুচকে জবাব দিল। ভার্সিটিতে আসার তো কিছু নেই, আর তাছাড়া আজই মাত্র গ্রাম থেকে ফিরলাম। মায়ের শরীর ঠিক ছিল না, তাই বাড়িতেই ছিলাম। জবাব পেয়ে অর্থির মনটা একটু শান্ত হলো। এতক্ষণে পূর্ণ দৃষ্টিতে তাকালো ছেলেটার পানে। ব্লু রঙা একটা জিন্স সাথে একটা চেক ফুল হাতার শার্ট, যার হাতা কোনোই অবধি গোটানো। হাতে কিছু ব্যাগ ধরা, হয়তো কিছু সাথে করে এনেছে। অনেকক্ষণ বাসে জার্নি করে আসায় জামাটা জায়গায় জায়গায় কুঁচকে আছে। চোখে মুখে কান্তির আভাস, চুলগুলো উস্কো খুস্কো হয়ে কপাল জুড়ে লেপ্টে আছে। গরমে নাকের ডগায় হালকা ঘামের আস্তরণ জমেছে। অর্থী এসবের মাঝেও যেন একটা নতুনত্ব খুঁজে পেল। নিজের ভাইদের সর্বদা দেখেছে পরিপাটি হয়ে ঘুরতে, দামি দামি পোশাক পরতে, দামি গাড়িতে চড়তে। অথচ সে একটা সাধারণ ছেলের এই সাধারণ বেশ দেখেই যেন নতুন করে প্রেমে পড়ছে। সে নিষ্পলক চোখে তাকিয়েই রইল। অর্থীকে এমন করে তাকাতে দেখে নির্ভর গলা খাকারি দিয়ে রুক্ষ স্বরে বলল, এই মেয়ে, নজর ঠিক করো, বাড়িতে ভাই ব্রাদার নেই? অর্থী চোখ সরালো না, বরং মুচকি হেসে জবাব দিল, না, বাড়িতে ভাইয়ারা কেউ নেই, আর আপনাকেও ভাইয়ের নজরে দেখছি না। এই মেয়ের সাথে কথা বাড়াতে চাইল না নির্ভর, তাই তো কথা ঘুরিয়ে হাতের জিনিসগুলো দেখিয়ে বলল, এগুলো মা পাঠিয়েছে নিশাত, মানে তোমাদের সবার জন্য। তাই অনেক খুঁজে আগে তোমাদের বাড়িতে এলাম। নিশাত বাড়িতে আছে? থাকলে একটু ডেকে দাও প্লিজ। অর্থী ফট করে বলে দিল, কিন্তু ভাবি তো বাড়ি নেই, সেই সন্ধ্যের পর ফিরবে। এত কষ্ট করে এসে নিজের বোনকে দেখতে পাবে না বিধায় একটু খারাপই লাগলো নির্ভরের। পুনরায় বলে উঠল, আচ্ছা, তাহলে তুমি জিনিসগুলো নিয়ে যাও, আর নিশাত ফিরলে বলো আমি এসেছিলাম। অর্থীকে এতই বোকা নাকি? সমস্ত এসে ব্যাগ না নিয়েই বাড়ির ভেতরের দিকে যেতে যেতে উচ্চারণ করলো। আপনি এনেছেন, আপনিই রেখেছেন, আমি পারবো না। মেয়েটা চালাকি ঠিক বুঝতে সক্ষম হলো নির্ভর। ইচ্ছে হলো ফাজিল মেয়েটাকে একটা থাপ্পড় লাগাতে। প্রথমবার বোনের বাড়িতে এসেছে, অথচ বোনই বাড়িতে নেই, তাই ভিতরে যেতে একটু লজ্জা লাগছে। অথচ এই মই বুঝলই না। এত কষ্ট করে এসে এখন আবার জিনিস ফিরিয়ে চলে যাওয়ার মতো মুখ্য নির্ভর নয়। তাই তো লজ্জা ফেলে বাড়ির ভেতরে ঢুকলো। তাদের মতো নিম্ন মধ্যবিত্তের জন্য এই বাড়িটা একটা প্রাসাদ সমতুল্য। নির্ভর একটু ভালো করে তাকিয়ে দেখল। বাড়িটা দোতলা বিশিষ্ট হলেও বিশাল আকারের। বাড়ির পাশের বাগান, পার্কিং সব মিলিয়ে যেন রাজকীয় ভাবসাব। বাড়ির ভেতরে আরও বিলাসিতায় পরিপূর্ণ। ফ্লোর থেকে ছাদ, চেয়ার থেকে শুরু করে টেবিল পর্যন্ত সবই আভিজাত্য মোড়ানো। নির্ভরে নিজেকে এখানে বেমানান লাগলো। একটা দীর্ঘশ্বাস ফেলে ভেতরে গিয়ে দাঁড়ালো। বাড়িতে শুধু অর্থী, রিমি বেগম, সাথী বেগম আর কিছু সার্ভেন্ট আছে। অর্থী তার বড় আম্মুকে ডেকে নির্ভরের সাথে পরিচয় করে দিল। নিজের মায়ের সাথেও পরিচয় করালো। তবে নির্ভরকে নিয়ে তার মায়ের খুব একটা আগ্রহ আছে বলে মনে হলো না। নির্ভর সবাইকে নম্র স্বরে সালাম জানিয়ে হাতের জিনিসগুলো দিল। রিমি বেগম সালামের প্রত্যুত্তর করে নির্ভরকে বসতে বলে ব্যাগগুলো নিয়ে কিচেনের দিকে চলে গেল। ব্যাগগুলোতে কিছু কাটা মাছ, টাটকা সবজি আর দুটো আচারের কোটা। রিমি বেগম সেগুলো রেখে দিয়ে জল মিষ্টি নিয়ে নির্ভরের সামনে রাখলো। নির্ভর খেতে না চাইলেও জোর করে খাওয়ালো। খাওয়া শেষ হতেই নির্ভর উঠে দাঁড়ালো। চলে যাবে কথাটা শুনে রিমি বেগম অনুরোধ করে বলল, আর একটু থেকে যাও বাবা, নিশাত একটু পরে চলে আসবে। প্রথমবার এলে অন্তত রাতের খাবারটা খেয়ে যাও। নির্ভরের এখানে আর থাকতে ইচ্ছে হলো না, তাই রিমি বেগমের অনুরোধ উপেক্ষা করে নরম কণ্ঠে বলে উঠল, আবার কখনো আসবো আন্টি, নিশাতকে বলবেন আমি এসেছিলাম। কষ্ট পাবেন না, আমার একটু তাড়া আছে আজ। তারা আছে শুনে জোর করল না রিমি বেগম। আবারও আসতে বলে নির্ভরকে বিদায় জানালো। নির্ভর অনুমতি পেয়ে বেরিয়ে এলো বাড়ি থেকে। নির্ভর চলে যাচ্ছে দেখে অর্থী দৌড়ে এসে পেছন থেকে ডেকে উঠল। ওই সিনিয়র। ডাক শুনে থেমে গেল নির্ভর। শরীর স্থির রেখে মাথা হালকা ঘুরিয়ে তির্যক দৃষ্টি দিল অর্থীর পানে। ভুরু নাচিয়ে ইশারায় জানতে চাইল কেন ডাকছে। অর্থী একটা নখ কামড়ে ঘাবড়ানোর স্বরে মিনমিনে করে বলল, আপনার ফোন নাম্বারটা দিন। এই মেয়ে বছরের মধ্যে তো নাম্বার চায়নি, তাহলে এখন চাইছে কেন? কারণ যাই হোক,
সে নাম্বার দিতে রাজি নয়। অর্থিদিকে সম্পূর্ণ ঘুরে দাঁড়িয়ে মেজাজের সহিত বলল, এই মেয়ে, নাম্বার চাইছো কেন? তোমার মনে হয় তুমি চাইলেই আমি দিয়ে দেবো? কথাটা কি পিঞ্চ মেরে বলল নির্ভর। আর তাকে নাম্বার দিতে সমস্যা কোথায়? সে কি সামান্য এক নাম্বার পাওয়ারও যোগ্য নয়? কথাটা ভেবে মন খারাপ হলো অর্থির। তা নির্ভরকে বুঝতে না দিয়ে রাগ দেখিয়ে বলে উঠল, আপনার কি মনে হয় আমি নিজের জন্য আপনার নাম্বার চেয়েছি? বই গেছে আপনার নাম্বার নিতে। আমি তো শুধু আপনার বোনের জন্য চেয়েছিলাম। ভাবির কাছে আপনার নাম্বার নেই তাই। বলে মুখ ঘুরিয়ে চলে যেতে নিল। তখন পেছন থেকে নির্ভরের কথা শুনে থেমে গেল। অধর কোণে ফুটে উঠল এক টুকরো হাসি। নির্ভর বলতেই পারত আমার বোনের নাম্বার প্রয়োজন হলে মামার থেকে নিয়ে নেবে বা অন্য কারণ দেখাতে পারত, তবে তেমন কিছু বলল না। হয়তো অর্থির রাগোত্তস্বরের পেছনে খারাপ লাগার রেশটা দেখতে পেয়েছিল বা অন্য কিছু, কারণ সেই জানে। তবে পেছন থেকে নিজের নাম্বারটা মুখে বলা শেষ করে অর্থির উদ্দেশ্যে একটা বাক্য আড়ালো, নাম্বার স্মরণে রেখো, তবে তা শুধুই আমার বোনের জন্য। তুমি মেয়ে ভুলেও আমাকে কল করার চেষ্টা করো না। আজ পূর্ণিমা, আকাশটা পরিষ্কার, কোথাও কোনো মেঘের দেখা নেই। তাই তো ধরণীকে দেখে মনে হচ্ছে সহস্র আলোর ঝলকানিতে ভরে আছে। চারিপাশে আলো ঝলমল করছে, বাইরে মৃদু হাওয়া বইছে। সেই মৃদু নির্মল বাতাস আর স্বচ্ছ আলোক ছাটায় নিজের অঙ্গকে ভিজিয়ে দিতে ব্যালকনিতে দাঁড়িয়ে আছে নিশাত। পরিবেশে মুগ্ধ হয়ে বাইরের বাগানে বা বাড়ির ছাদে গিয়ে সময় উপভোগ করার ইপসা জেগেছে নিশাতের মনে। এ বাড়িতে অনেকদিন আসলেও এখনো ছাদে পা দিয়ে দেখেনি। এত রাতে নিশ্চয়ই শাশুড়ি মা বাইরের বাগানে যেতে দিবেন না, আর ছাদে যাওয়ার কথা বলতে পারছে না। একাডেমিক পড়ায় মন বসছিল না বিধায় ব্যালকনিতে এসে দাঁড়িয়েছিল। তবে এখন মনে হচ্ছে এখানে আসাটা সার্থক হয়েছে। গ্রামের বাড়িতে থাকতে যখনই পূর্ণিমার দেখা মিলত তখনই নিজের বাবাকে নিয়ে ছুটে যেত বাইরে জ্যোৎস্না বিলাস করতে। অনেক রাত পর্যন্ত গল্প করে সময় কাটানোর পর ঘরে ফিরত। মা মাঝে মাঝে রাগ দেখাতো, তবে এসবে দুজনের কোনো ফারাক পড়ত না। বাবার সাথে কাটানো সেই সুন্দর মুহূর্তগুলোর কথা ভেবে ওই জ্যোৎস্নার আলোর মতো এক ঝলমলে হাসি ফুটে উঠল নিশাতের অধর কোণে। সেখানে আরও কিছুক্ষণ একাকী কাটিয়ে রুমে ফিরে এলো। নিচে সবাই আছে, তাদের কাছে যাবে ভেবে রুম থেকে বেরিয়ে করিডোর দিয়ে সামনের দিকে অগ্রসর হলো। নিচে হলরুমে বসে আছে রিমি বেগম, অর্থি আর তার আম্মু। আনিকা বেগমও আছে। মাঝে সময় পেরিয়েছে 2 দিন। পিয়াস সেদিনই হাসপাতাল থেকে নিজের বাড়ি ফিরে গিয়েছিল, কিন্তু আনিকা বেগম রয়ে গেছে। বাপের বাড়িতে আর 2 দিন থাকবে। পিয়াসের সাথে হাসপাতালে চোখের দেখা হলেও কথা হয়নি। নিচে সবাইকে গল্প করতে দেখে নিশাত ভাবনা বাদ রেখে তাদের সামনে এগিয়ে দাঁড়ালো। নিশাতকে দেখতে পেয়ে অর্থি উঠে বাবির হাত ধরে নিজের পাশে বসিয়ে দিল। নিশাতকে পেয়ে আনিকা বেগমও খুশি হয়ে নতুন আঙ্গিকে গল্প শুরু করে দিল। গল্প করার মাঝে কখন সময় ফুরিয়ে গেল কয়েকজন বুঝতেই পারল না। সময় পেরিয়ে সময়ের কাঁটা 12টার কাছাকাছি এসে ঠেকেছে। রায়ান মাত্রই ফিরল নিজ গৃহে। একটা অপারেশন থাকায় তা শেষ করে আসতে এত রাত। ডাক্তার হওয়ার তো এই এক সমস্যা, তাদের সময় দেখে কাজ করার উপায় নেই। সদর দরজা পেরিয়ে হলরুমে পা রাখতে নিজের বউসহ পরিবারের সবাইকে গল্প করতে দেখে পা দুটো স্থির করলো, চোখ নিবিষ্ট করলো তাদের পানে। কারো আগমন টের পেলে তারাও ফিরে তাকালো। রায়ান আর নিশাতের কোনা চোখে চোখ পড়ল। নিশাত ব্যতিব্যস্ত হয়ে চোখ সরিয়ে নিতেই রায়ানও তার পদ্মযুগল সচল করে উপরের দিকে উঠতে উঠতে মায়ের উদ্দেশ্যে বলে উঠল, আম্মু, আমার জন্য কড়া করে 1 কাপ কফি পাঠাও, মাথাটা ভীষণ ধরেছে। রিমি বেগম বিচলিত হয়ে জিজ্ঞেস করল, খাবার খাবি না নাকি রুমে পাঠিয়ে দিব? খেয়ে এসেছি আম্মু। ছোট 3 শব্দের উত্তর করে উপরে উঠে গেল রায়ান। ছেলে খেয়ে এসেছে শুনে রিমি বেগম আর বসা থেকে উঠলেন না। নিজের পুত্রবধূর পানে তাকিয়ে গাঢ় স্বরে নির্দেশ দিল, নিশাত, রায়ানের জন্য 1 কাপ কফি তৈরি করে নিয়ে যাও। এতদিন তো নিজেই বানিয়ে হাত ধরিয়ে দিত, তাহলে আজ কেন তাকে বানিয়ে নিয়ে যেতে বলছে? সে বানিয়েছে জানার পর যদি লোকটা না খায়? যদিও তার নিয়ে যাওয়া কফি খায়, তবু ওই লোককে দিয়ে বিশ্বাস নেই। কথাগুলো ভেবেই নিশাত শাশুড়ির উদ্দেশ্যে মিনতি করে বলতে চাইল,
আম্মু আপনি বানিয়ে দিন, আমি কথা শেষ করতে পারল না নিশাত। তার আগেই রিমি বেগম গম্ভীর স্বরে ব্যক্ত করল, আর কতদিন আমি বানিয়ে খাওয়াবো? স্বামী হয় তোমার, তার দায়িত্ব নিতে শেখো। নিশাত আর কোনো বাক্য ব্যয় না করে উঠে পড়ল। সোজা কিচেনে গিয়ে নিজের মতো করে একটা কফি বানিয়ে নিল। বাপের বাড়িতে গিয়ে একবার চা করে খাইয়েছিল, আর আজ প্রথম কফি বানানো স্বামীর জন্য। কেমন হবে ভেবে একটু শঙ্কিত হলো। বানানো শেষ হতে কফি কাপটা নিয়ে রায়ানের রুমের উদ্দেশ্যে অগ্রসর হলো। রায়ানের রুমের দরজা হালকা ভেড়ানো। নিশাত দরজায় নক করলেও আজ আর ভেতর থেকে কোনো আওয়াজ ভেসে এলো না। নিশাতের ভুরু কোঁচ গেল। দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে রায়ানকে কোথাও দেখতে পেল না। কফির কাপটা ছোট টেবিলটার উপর রেখে দিয়ে ব্যালকনিতে ভুল লোক মারল, সেখানেও নেই। সেখান থেকে ব্যালকনির দরজা অবধি আসতে পা দুটি থেমে গেল। রায়ান মাথা পুছতে পুছতে বাথরুম থেকে বেরিয়ে এসেছে। পরনে শুধুই একটা ট্রাউজার মাত্র। রায়ানের খোলা বক্ষপট জুড়ে বিন্দু বিন্দু পানি জমে আছে। ফর্সা শরীরে তা যেন মুক্তদানার মতো ঝলমল করছে। হয়তো শরীরটা ভালো করে পুছেনি। স্বামীকে প্রথমবার কাছ থেকে এমন করে দেখে আঁখি দুটো বেহায়া হতে চাইল, তা নামিয়ে নিল। কেমন যেন লজ্জা অনুভব হলো। এই কদিনে কখনো রায়ানকে এভাবে দেখেনি, তাই হয়তো এই লজ্জা। নিশাতকে চোখ নামিয়ে স্থির হয়ে থাকতে দেখেও রায়ান কোনো বাক্যলাপ করল না। হাতের টাওয়ালটা বিছানার উপর ছুঁড়ে ফেলে দিয়ে কাবাটের দিকে এগিয়ে গেল। একটা টি শার্ট বের করে পরনে জড়িয়ে নিল। নিশাত চোখ তুলে তাকাতে রায়ানকে আর দেখতে পেল না সামনে। ভুরু কুচকে পাশে তাকাতেই দেখল বাবু দুহাত বুকে গুজে টেবিলের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে তার দিকে অপলক তাকিয়ে আছে। বক্ষপটটাও জামার ছায়াতলে ঢেকে নিয়েছে। রায়ানকে এমন করে তাকাতে দেখে নিশাত পুনরায় চোখ সরিয়ে বিছানার দিকে দেখতেই প্রতে আরো ভাঁজের সৃষ্টি হলো। লোকটা তো এমনিতে পরিপাটি আর গোছালো, তাহলে ভেজা টাওয়াল এভাবে বিছানায় ফেলে রাখে কেন? সে এগিয়ে এসে টাওয়ালটা নিয়ে গিয়ে ব্যালকনিতে মেলে দিয়ে আসলো। রুমে আসতেই দেখলো রায়ান কফিতে চুমুক বসিয়েছে। নিশাতকে রুমে দেখতেই রায়ান কফিতে আর একটা চুমুক বসিয়ে নিশাতের মুখপানে তাকিয়েই শান্ত কণ্ঠে বলে উঠল, কফির স্বাদ আজ আলাদা। মানে এটা আম্মুর হাতের নয়, তাহলে কে বানিয়েছে? তুমি? নিশাত একটু ভীত হলো। কফিটা কি খারাপ হয়েছে? লোকটার কি পছন্দ হয়নি? মুখে কিছু না বললেও মাথা নেড়ে সম্মতি জানালো। লোকটার মুখ থেকে কিছু একটা শুনতে চাইলো। রায়ানও হয়তো তা বুঝতে সক্ষম হলো, তাই নির্লিপ্ত স্বরে বলল, স্বাদ খারাপ নয়, মাঝে মাঝে আলাদা স্বাদের কিছু পেলে খারাপ হয় না। লোকটা কি তার প্রশংসা করলো, নাকি তাকে মাঝে মাঝে কফি বানিয়ে খাওয়ানোর কথা বলল? ঠিক অনুধাবন করতে পারল না নিশাত। লোকটা একটু ক্লিয়ার করে তো বলতে পারে নাকি। ভাবনের মাঝে চোখ পড়ল সোফার উপর রাখা একটা বইয়ের উপর। তখনই মাথায় এলো সেদিন রায়ানের রুমে বসে যে বইটা পড়েছিল তা এখনো অসমাপ্ত। বইটা এ ঘরেই পড়ে আছে। মনে পড়তে রায়ানের উদ্দেশ্যে প্রশ্ন পড়ল, আপনার রুমে সেদিন একটা বই ফেলে গিয়েছিলাম, ওটা কোথায়? লাইব্রেরি রুমে আছে। জবাব পেয়ে নিশাত আবার আমতা করে বলল, ওটা আমি নেই। না। পুনরায় রায়ানের সংক্ষিপ্ত নাবোধক উত্তর শুনে কিঞ্চিত রেগে গেল নিশাত। একটু রাগত্ব স্বরেই জিজ্ঞেস করল, কেন? ওটা তো অর্থী আপুর বই, তাহলে দেবেন না কেন? রাগ উত্তরস্বর শুনে রায়ান এক ভুরু উঁচিয়ে চাইল নিশাতের দিকে। মেয়েটা রেগে গেছে ঠিক বুঝলো, আর একটু রাগাতে বলে উঠল, ওটা তোমার আপুর বই নয়, আমার। আর আমার বই আমি সবাইকে ধরতে দেই না। কথা শেষ করে কফিতে শেষ চুমুক বসিয়ে লাইব্রেরি রুমের দিকে এগিয়ে গেল। এমনভাবে বলায় নিশাত সত্যি আরো রেগে গেল। সবাইকে দেয় না মানে কি, আর তাকে দিতে সমস্যা কোথায়? রাগের মাথায় এলো শাশুড়ির বলা কথাটা। রায়ান যদি তার স্বামী হয় আর তাকে সব দায়িত্ব পালন করতে হয়, তাহলে সেও তো রায়ানের বউ। তাহলে তার কি বউ হিসেবে এইটুকু অধিকার নেই? সামান্য বই তো সে পড়তে চেয়েছে, তাহলে এমন করে কেন বলবে? মনের কথা কখন ঠোঁটের আগায় চলে এলো বুঝতে পারল না নিশাত। স্বরের সাথে হালকা রাগ আর অভিমান মিশিয়ে মুখ ফুসকে উচ্চারণ করল, কিন্তু আমি তো আপনার বউ হই, তাহলে এইটুকু অধিকার তো আমার আছেই, তাই না? কি বলতে কি বলে ফেলেছে বুঝতে পেরে নিজের দুহাতে মুখটাকে চেপে ধরল। পরক্ষণেই ভাবল, ভুল তো কিছু বলেনি সে, তাহলে কেন ভয় পেতে হবে? মুখ থেকে হাত সরিয়ে অন্যদিকে ফুরে দাঁড়ানো রায়ানের পানে নয়নদয় স্থির রাখল। নিশাতের মুখে প্রথম বউ কথাটা কর্ণগোচর হতেই পাজুকল স্থির হয়ে গেল রায়ানের।
বুকের ভিতর যেন কেমন করে উঠল। মনে হচ্ছে হৃৎপিণ্ডটা দ্রুত গতিতে স্পন্দিত হচ্ছে। নিজের হৃদযন্ত্রকে মনে করে ধমকে উঠল। সামান্য এক কথায় এত জোর কেন বিট করতে হবে? হার্টবিট থামানোর চেষ্টা করেও সফল হলো না। চোখ বন্ধ করে পুনরায় তা খুলে নিশাতের দিকে ঘুরে তাকালো। মেয়েটা তার দিকেই তাকিয়ে আছে। সে ওই মুখপানে অন্তর্ভেদী দৃষ্টিতে তাকালো। ধীর স্থির পায়ে এক পা দুপা করে নিশাতের দিকে আগালো। নজরে নজর মিলিয়ে শান্ত নির্মল কণ্ঠে আওড়ালো, বাহ, বউ! এই রায়ান নেওয়াজের বউ বলে দাবি করছেন নিজেকে? স্ত্রীর অধিকার ফলাচ্ছেন? তা আমি যদি স্বামীর অধিকার ফলাই তাহলে আমাকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হবেন তো? পারবেন তো রায়ান নেওয়াজের ব্যক্তিগত হৃদয়েশ্বরী হয়ে তাকে সামলাতে? প্রথমবার রায়ানের এমন শান্ত কণ্ঠের আবেশিত কথায় বুকটা কেঁপে উঠল নিশাতের। অন্যরকম চোখে তাকাতে দেখে মুখটা হালকা লালিত হয়ে উঠল লজ্জায়। তবে ওই নজর থেকে নিজের নজর হটালো না। কিন্তু রায়ানকে তার দিকে এগিয়ে আসতে দেখে ভয়ে সে দুপা পিছিয়ে গেল। নিশাতকে পিছাতে দেখে রায়ানের ঠোঁটের কোণে এক রহস্যময় হাসি দেখা দিল এক মুহূর্তের জন্য, যা নিশাতের চক্ষুগোচর হওয়ার আগে মিলিয়েও গেল। নিশাতের থেকে এক হাত দূরে দাঁড়িয়ে পড়ল রায়ান। পুনরায় স্বরে আরো আবেগ মিশিয়ে মৃদু স্বরে আওড়ালো, সামান্য এতেই ভয় পেয়ে গেলেন মিসেস রায়ান নেওয়াজ? তাহলে কি করে হবে? এই রায়ান নেওয়াজের বউ হতে গেলে তাকে হতে হবে দৃঢ় আত্মবিশ্বাসী, যে অন্যের সামনে হবে পাহাড়ের মতো অটল, কিন্তু আমার কাছে হবে শান্ত নদীর মতো, যার নির্মল স্রোতে আমি নিশ্চিন্তে গা ভাসাতে পারবো, যেখানে ডুবে হারিয়ে যাওয়ার ভয় থাকবে না। কারণ আমি জানবো আমাকে ধরে রাখার জন্য আমার স্ত্রীর ভরসার একটা হাত এগিয়ে আছে। আমি এক পা তার দিকে বাড়ালে সে দু পা আমার দিকে এগিয়ে আসবে নিজ তাগিদে। সে নির্ভয়ে আমার পায়ে পা মিলিয়ে চলবে পুরো একটা জীবন। আর মোস্ট ইম্পর্টেন্ট, এ পর্যন্ত এসেই থেমে গেল রায়ান। নিশাত এতক্ষণে রায়ানের কথা অবাক হয়ে শুনছিল। স্বামীর মুখে প্রথম এমন আবেগ মিশ্রিত বাক্য শুনে কোথায় যেন হারিয়ে গিয়েছিল সে। রায়ানকে থামতে দেখে নিশাত আখিদয় ছোট করে প্রশ্নোত্তক দৃষ্টিতে তাকালো। ভাষা ভাষা কালো মনোযুক্ত আখি দুটোতে প্রশ্ন বুঝতে পেরে প্রথমবারের মতো নিশাতের সামনে বাঁকা হাসল রায়ান। এই হাসিতেই যেন নিশাতের প্রাণ ওষ্ঠাগত হওয়ার উপক্রম। সে চেয়েছিল স্বামীর হাসি মুখ একবারের জন্য হলেও দেখতে। যদিও আপন বাঁকা হাসি দেখতে চায়নি, তবু ওই হাসি দেখে যেন চোখ শীতল হলো। হাসিযুক্ত অধর পানে নিটল চোখে তাকিয়ে রইল। রায়ান একটু নিচু হয়ে কানের কাছে মুখটা এগিয়ে নিয়ে নিশাতের শ্যামবর্ণা মুখটাতে একরাশ লজ্জায় রাঙিয়ে দিতে ফিসফিসে উচ্চারণ করলো এক নির্লজ্জ বাক্য, মোস্ট ইম্পর্টেন্টলি তাকে হতে হবে ফুললি ডার্টি মাইন্ডেড বাট লয়াল টু মি। বুঝেছেন মিসেস রায়ান নেওয়াজ? নিশাত যেন এমন বাক্য রায়ানের থেকে স্বপ্নেও আশা করেনি। লোকটা এমন কথাও বলতে জানে বুঝি। স্বামীর এত কাছে আসা, কথা বলার সময় স্বামীর ওষ্ঠদায় তার কানের লতি ছুঁয়ে যাওয়া, স্বামীর গাঢ় নিঃশ্বাস শরীর স্পর্শ করে মন অবধি ছুঁয়ে দেওয়া, আর সাথে এমন নির্লজ্জ বাক্য, সব মিলিয়ে নিশাত লজ্জা আর আবেশ অক্ষিপাট খিচে বন্ধ করে নিল। জানে না কেন এত লজ্জা পাচ্ছে, তবুও লজ্জায় কান দুটো গরম হয়ে উঠল। শরীর জুড়ে যেন হালকা শিহরণ বয়ে গেল। রায়ান মুখটা সামনে এনে নিশাতের মুখপানে তাকালো। বন্ধ দু চোখের পাতার দিকে তাকিয়ে ঠোঁটের কোণে ঝুলে থাকা হাসির প্রখরতা বিস্তার করল। নিশাতের মুখ জুড়ে একটা ফু মারতে নিশাত অকস্মাৎ চোখ মেলে তাকালো। নিজের কার্যের কথা মনে করে যেন আরো লজ্জিত হলো নিশাত। রায়ানের সামনে থেকে সরে গিয়ে অন্যদিকে চোখ করে তাকালো। রায়ান আড়ালে সামান্য হেসে লাইব্রেরি রুমের ভেতরে ঢুকতে ঢুকতেই উচ্চস্বরে আওড়ালো, ঠিক আছে মিসেস নেওয়াজ, আপনাকে বই পড়তে দিতে পারি, তবে একটা শর্তে। শর্তের কথা শুনতেই নিশাত বিস্ময়কর দৃষ্টি দিল রায়ানের দিকে। রায়ান থেমে পিছে না তাকিয়ে পুনরায় উচ্চারণ করল, আপনাকে এই রুমে বসেই পড়তে হবে। পড়া শেষ হলে বই রেখে চলে যাবেন। নাও ডিসিশন ইজ ইয়ার্স মিসেস নেওয়াজ। বারবার এত মিসেস নেওয়া চাওয়া হচ্ছে কেন? কেমন করে কথা বলল আজ? কোথাও এই ছেলে আজ নেশা করে আসেনি তো? কথাটা ভাবতেই নিশাতের চোখ বড় হয়ে উঠল। এসব বড় লোকদের দিয়ে বিশ্বাসও নেই, খেয়ে আসতেই পারে, তাতে তার কি? সুযোগ পেয়ে একটা মুখ ছামটি মেরে লাইব্রেরি রুমের দিকে এগিয়ে গেল। এখানে বসে শুধু পড়তেই বলেছে, আর তো কিছু নাই। জলদি পড়া শেষ করেই চলে যাবে এখান থেকে ভেবে দ্বিতীয়বার ওই রুমে প্রবেশ করলো নিশাত। এত এত বই দেখে আলতো হাসলো। ইস, এসব যদি তার নিজের হতো!
এসব তার নিজের নাই ভেবেই যেন মনটা খারাপ হতে চাইল। তবে নিশাত সে সুযোগ দিল না। অনেক খুঁজে সোফার উপর নিজের বইটা দেখে বইটা নিয়ে সোজা রায়ানের রুমে রাখা সোফায় এসে বসে পড়ল। বই পেয়ে রাজ্যে অনেক হয়েছে, তাও ভুলে গেল মেয়েটা। সেখানে বসে বইয়ের মাঝে ডুব দিল। প্রায় ঘন্টার বেশি সময় অতিক্রম করার পর লাইব্রেরি থেকে বেরিয়ে রুমে এলো রায়ান। সে নিজেও এতক্ষণ একটা বই পড়ছিল ওখানে বসে। রুমে এসে মেয়েটাকে আর ডিস্টার্ব করতে চায়নি। রুমে ঢুকতেই আগে চোখ পড়ল নিশাতের উপর। মেয়েটা ঘুমিয়ে কাদা হয়ে আছে, বইটা বুকের উপর ফেলে রাখা আর একটা হাত বাইরে নিচের দিকে ঝুলে আছে, মাথা হালকা বাঁকানো। রায়ান কাছে এগিয়ে এসে কিছু সময় তাকিয়ে থাকলো নিশাতের পানে। রায়ানের অভিব্যক্তি এখন নির্লিপ্ত, মুখ দেখে বোঝার উপর নেই কি চলছে তার মনের ভেতর। হঠাৎ কি মনে করে নিচু হয়ে মেয়েটাকে নিজের কোলে তুলে নিল। নিশাতকে নিজের বিছানায় এনে শুয়ে দিল। কোলে করে আনায় কয়েকটা চুল নিশাতের মুখের উপর এসে পড়েছে। তার দৃষ্টিগোচর হতে নিচের হাত বাড়িয়ে আলতো স্পর্শে তা সরিয়ে দিল। কিছু ভেবে মেয়েটা থেকে দূরে সরে সেই সোফায় গিয়ে বসল, কিন্তু দৃষ্টি নিশাতের মুখপানে থেকে সরতে দিল না রায়ান। নিশাতের দিকে মুখ করে সোফায় আছশোয়ার মতো করে নিজের শরীরটা এলিয়ে দিল। নিশাতের শ্যামবর্ণা মুখটার দিকে তাকিয়ে থেকেই তাদের বিয়ের কথা স্মরণ করল রায়ান। মুস্কানকে ভালো বন্ধুর নজরে দেখলো, কখনো প্রেমিকার নজরে দেখেনি। মুস্কানের বাবার অনুরোধে ভট্টতার খাতিরে মুস্কানের সাথে ছিল। মেয়েটার পাগলামি এত বেড়ে গিয়েছিল যে না থেকে উপায় ছিল না। যতই হোক মেয়েটা তার কাছের একজন বন্ধু ছিল। মেয়েটা এতটাও খারাপ নয়, শুধু নিজের জেদটাকে কাবু করতে পারে না, তাই চেয়েও কখনো মেয়েটার হাত ছেড়ে দিতে পারেনি। তবে মুস্কানকে বিয়ে করার কথা কখনো ভাবেনি। কিন্তু মেয়েটার পাগলামতে অতিষ্ঠ হয়ে পড়েছিল রায়ান। অন্য কোনো মেয়েও এত জলদি বিয়েটা রায়ান করতে চায়নি। তাই তো যখন হঠাৎ বাবার মুখে বিয়ের কথাটা শুনল তখন রেগে গিয়েছিল। হয়তো একটু সময় দিলে বুঝিয়ে বললে এমনিতেই পরবর্তীতে বিয়েটা করে নিত, কারণ নিজের বাবার প্রতি তার ভরসা ছিল। তার বাবা নিশ্চয়ই খারাপ কাউকে এনে দিত না। কিন্তু বাবা সময় না দিয়ে যখন অন্য একটা মেয়ের জন্য অপশন দিল, তাকে বাবা ডাকতে নিষেধ করলো, তখন যেন আরও রেগে ফেটে পড়ল। বারবার একটা কথাই মাথায় ঘুরছিল, বাইরের একটা মেয়ে যাকে সে চিনেই না, সে মেয়ের জন্য তার বাবা তাকে অপশনের পথ দেখিয়ে দিল। কি এমন ঋণের দায় ছিল তার যে নিজের ছেলের থেকে অন্য মেয়েটা বড় হয়ে গেল? হঠাৎ বিয়ের প্রস্তাব, সেদিনই একটা অচেনা বাচ্চা মেয়েকে বিয়ে করা, সব মিলিয়ে রায়ান এত বিরক্ত আর রেগেছিল যে বিয়ের পরে নববিবাহিত বউয়ের মুখটাও দেখার ইচ্ছা হয়নি। এবার আবার নতুন টেনশন শুরু হলো মুস্কানকে নিয়ে। সে বিয়ে করে মুস্কানের থেকে তো মুক্তি পাবে, কিন্তু বিয়ের খবর জানার পর মেয়ের পাগলামের হাত থেকে কি করে বাঁচবে তাই ভেবে নিজেরই পাগল হওয়ার উপক্রম হয়েছিল। সে জানতো এই খবর জানার পর মুস্কান নিজের নয় বরং দেরিতে হলেও রায়ানের বউয়ের ক্ষতি করার চেষ্টা করবে। এটা ভেবে রায়ান চাইছিল না নিশাতের দেখা পাক মুস্কান, অথচ মুস্কানকে সেই কলেজে ভর্তি করালো তার বাবা। পুনরায় তার সম্মতি না নিয়ে মেয়েটাকে তার অ্যাসিস্ট্যান্ট বানিয়ে দিল। সেদিন এমনিতেই রেগেছিল। পরবর্তীতে বাবার কথা শুনে যেমন রাগ হয়েছিল তেমন ভয়ও হয়েছিল, যদি মুস্কান নিশাতকে তার সাথে দেখে রেগে কিছু করে বসে। সব মিলিয়ে যেন তার বুদ্ধি লোপ পেয়েছিল। তাই তো রাগটা মেয়েটার উপর দেখিয়ে তাকে রুম থেকেই বের করে দিল। তারপর যখন ঠান্ডা মাথা হলো তখন ভেবে দেখল মুস্কান নিশাতকে একদিন ঠিক দেখবে, ক্ষতিও করতে চাইবে, এতে সন্দেহ নেই। তাই মেয়েটা যদি তার সাথে সাথে থাকে তাহলে সে নিজেই মুস্কানের হাত থেকে বাঁচাতে সক্ষম হবে। মুস্কানকেও বোঝানোর চেষ্টা করবে, না মানতে চাইলে তখন অন্য পথ অবলম্বন করবে। এই পরিকল্পনা করেই নিশাতকে নিজের অ্যাসিস্ট্যান্ট বানিয়ে নিয়েছিল রায়ান। আর প্রথম দিনের রাগারাগি করাটা খুব অবাক করার বিষয়। বিয়ের সময় নিজের বইয়ের মুখদর্শন না করলেও বাসরাতে মেয়েটাকে ঠিকই দেখেছিল। সে ঘুমায়নি সে রাতে। যখন ওয়াশরুমে যাওয়ার সময় বইয়ের ঘুমান্ত মুখখানা দেখেছিল তখনই তার পা থমকে গিয়েছিল। নয়ন যুগল হয়েছিল স্তব্ধ। সে সেদিন কতক্ষণ ওই মেয়েটার পানে তাকিয়েছিল তা তার অজানা। যখন বুঝতে পেরেছিল সে মেয়েটার দিকে ওভাবে তাকিয়েছিল তখন নিজের উপরেই বিরক্ত হয়েছিল। তারপর থেকে চোখ বুঝলেই যেন ওই বন্ধ দু চোখের পাতা আর মায়াবী মুখখানা তার চোখের সামনে ভেসে উঠত। বিরক্ত হয়ে দ্বিতীয় রাত বাড়িতে না কাটিয়ে অন্যত্র কাটিয়ে দিয়েছিল, তবুও শান্তি পায়নি। কোনো মেয়েকে এক দেখায় এমন হয় বুঝি, তাহলে কি সে এক দেখাতে ওই ঘুমান্ত শ্যামবর্ণা মেয়েটির প্রেমে পড়ে গেল? এই কথাটা ভেবে যেন নিজের উপর রাগ বিরক্তি দুটোই বেড়েছিল। তার মতো একটা গম্ভীর রকচাটা ছেলে এক দেখায় কোনো মেয়ের প্রেমে পড়তে পারে?
এটা যেন অসম্ভব মনে হচ্ছিল তার কাছে। বড্ড ইগোতে লাগছিল। কই মুস্কানের সাথে তো এতগুলো দিন কাটিয়েছে, তার ছবি তো কখনো চোখের সামনে ভেসে ওঠেনি। তাহলে আবার যখন হাসপাতালে গিয়ে আবিদের বোকামির কথা শুনে বাসায় ফিরে এলো, তখনও মেয়েটা তার বুকে ধাক্কা খেয়ে পড়ে যেতে নিল। তখন মেয়েটার ভীত হয়ে বন্ধ হয়ে যাওয়া আঁখি দুটো চোখের সামনে দেখতে পেল। তখনই পুনরায় সে স্তব্ধ হয়ে গিয়েছিল। এত কাছ থেকে দেখে আর অনুভব করতে পেরে হৃদস্পন্দন বেড়ে গিয়েছিল। এগুলোই ছিল তার রাগের কারণ। কেন মেয়েটার মুখ তার চোখে ভাসে, কেন ওই বন্ধ দু চোখের পাতা দেখলে তার হৃদয় কাঁপে, এসবের জন্যই নিশাদকে তার দায়ী মনে হয়েছিল। তাই তো সেদিনই রেগে মেয়েটাকে যা খুশি সে বলে ফেলেছিল। নিজের কৃতকর্মের কথা ভেবে রায়ান একটা দীর্ঘশ্বাস ফেলল। এখনো তার দুটো চোখ পড়ে আছে নিশাতের পানে। মেয়েটার গায়ের রংটাই শুধু একটু কালো, বাকি সব বোধহয় ঠিক। নম্র, শালীন, কিছুটা চঞ্চল, আবার খানিকটা ভীত। পৃথিবীর সব মায়া যেন ওই মেয়েটার মুখের মাঝে সীমাবদ্ধ। রায়ান এখনো মানতে চায় না মেয়েটার প্রেমে পড়েছে সে। তার মতে এত দ্রুত কেউ কারো প্রেমে পড়তেই পারে না। হয়তো এসব সাময়িক আবেগ বা মোহ, তবে এটা ঠিক সর্বদা তার চিন্তা চেতনায় এই মেয়েটাকেই বিরাজমান থাকে। সে মানুক বা না মানুক, তার মন জানে এই মেয়েটার অস্তিত্ব তার অস্তিত্বের সাথে মিশে গেছে। আর এটা বোধহয় হওয়ারই ছিল। বিয়ের বন্ধনের শক্তি যে অনেক প্রখর। সময়ের পরিক্রমায় পেরিয়ে গেছে একটা সপ্তাহ। সবার জীবন সাধারণ নিয়মেই অতিবাহিত হচ্ছে। নিশাতের জীবনে চলছে সে একই নিয়মে। রোজ রায়ানের সাথে কলেজ যাওয়া, সেখান থেকে তাদের হাসপাতালে, আর সন্ধ্যার দিকে ড্রাইভারের সাথে বাড়ি ফেরা। আবার রাত হোক বা সকাল, সর্বদা রায়ানের কফি তাকে নিয়ে যাওয়া। প্রতিদিনকার ন্যায় আজও রেডি হয়ে নিচে নামলো নিশাত। পরনে একটা থ্রি পিস, যার ওড়নাটা কাঁধের দুপাশে ভালো করে সেফটিপিনের সাহায্যে লাগিয়ে রাখা, আর মাথাতে হিজাব জড়ানো। ঠোঁটে হালকা লিপগুলো ছাড়া আর কোনো বাড়তি স্বাদ চোখে পড়ছে না। নিশাত সোজা নিচে এসে ডাইনিং টেবিলেই বসলো খাবার খেতে। নিশাত খাওয়ার মাঝে একবার আর চোখে রায়ানের পানে তাকালো। অদ্ভুত ব্যাপার, লোকটা তার পানে তাকিয়ে চামচের সাহায্যে মুখে খাবার পড়ছে। নিশাত লজ্জা আর অস্বস্তিতে চোখ নামিয়ে নিল। লজ্জা পাওয়ারও কারণ আছে। সেদিন রাতে ঘুম ভাঙার পর নিজেকে রায়ানের ঘরে তারই বিছানায় পেয়েছিল। প্রথমত ওই রুমে ঘুমিয়ে পড়েছিল ভেবেই লজ্জিত হয়েছিল। তাছাড়া তার স্মরণে ছিল সে সোফায় বসে পড়ছিল। তাহলে বিছানায় কি করে যেতে পারে? তাহলে কি লোকটাই তাকে নিয়ে গেছিল? লোকটা তাকে কোলে করে নিয়ে গেছিল ভেবে যেমন লজ্জা অনুভূত হয়, ঠিক তেমন সন্দেহ জাগে যে লোকটা তার রুমে ঠাঁই দিতে চায় না, সেই ব্যক্তি নিজে কোলে করে তাকে বিছানায় শুয়ে দিবে? এটা আদৌ বিশ্বাসযোগ্য? নিশাত সেই রাতের কথা এখনও পরিষ্কার করে জানে না সে কিভাবে বিছানায় গিয়েছিল। তবে লোকটা আজকাল প্রায় তার দিকে কেমন করে তাকিয়ে থাকে, যার ফলে নিশাতের অস্বস্তি হয়, কিছুটা লজ্জাও লাগে। তাই তো কাজের সময় অমন করে তাকাতে দেখে আজকাল কাজেও ভুল করে বসে মেয়েটা। বিনিময়ে রায়ানের গম্ভীর স্বরের ধমক খেয়ে দিন পার করতে হয় ভেবেই একটা হতাশ শ্বাস ফেলে খাওয়া শেষ করলো নিশাত। হাত ধুয়ে মুছে ব্যাগটা নিয়ে আবার রায়ানের পিছু পিছু ছুটল কলেজের উদ্দেশ্যে। উঠতি ভার্সিটির গেট পেরিয়ে ভেতরের দিকে একটু এগিয়ে যেতেই পেছন থেকে একটা পুরুষালী স্বরের ডাক শুনে থেমে গেল। এই মেয়ে দাঁড়াও। স্বরটা ভীষণ চেনা, কিন্তু এই ছেলে তো আজ পর্যন্ত তাকে ডেকে কথা বলেনি। তাহলে আজ কেন? নাকি সে ভুল শুনল? যাচাই করার জন্য পিছে ফিরতেই দেখল যার কথা ভেবেছিল সেই মানুষটাই দাঁড়িয়ে আছে, যাকে সে রোজ এসে আগে খুঁজে বেড়ায়। সেই ছেলেটাই আজ নিজে থেকে ডাকছে। ব্যাপারটাই যেন অর্থির মন খুশিতে নেচে উঠল। প্রথমে একটু অবাক লাগলেও পরক্ষণেই বুঝতে সক্ষম হলো লোকটা কেন তাকে ডাকছে। ছোট ছোট কদম পেলে নির্ভারের দিকে এগিয়ে গিয়ে তার সামনে দাঁড়ালো। মুচকি হেসে নির্ভারের দিকে তাকালো, কিন্তু তা বোধহয় নির্ভারের সহ্য হলো না। তাই তো ধমকের সুরে বলে উঠল, এই মেয়ে আমাকে এত কল করো কেন? বারণ করেছিলাম না ফোন দিতে? অর্থির ধমক খেয়ে মন খারাপ হলো না, বরং হাসির প্রখরতা আরও বৃদ্ধি করলো। মনে করলে এই এক সপ্তাহ ধরে ঘটা ঘটনাগুলো। সেদিন গল্প করার মাঝে যখন ভাবি ভাইয়াকে কফি দিতে গিয়ে আর ফিরে এলো না, তখন ভাবিকে ডাকতে সে ভাইয়ের রুমের সামনে গিয়েছিল। দরজা ভিড়ানো দেখে ভাবিকে ডাক না দিয়ে উকি মেরে দেখেছিল তার ভাবি এতক্ষণ কি করছে তার ভাইয়ের রুমে।
যখন দেখতে পেল সোফায় বসে একা একা বই পড়ছে, তখন আর না ডেকে নিজের রুমে ফিরে এসেছিল অর্থি। তারপর নিজের ফোন নিয়ে ঘাটাঘাটি করতে করতে নির্ভরের নাম্বারটা সামনে আসতে ফোন করে কথা বলার ইচ্ছে জাগলো। সুযোগ পেয়ে ইচ্ছাকে প্রাধান্য দিতে তখনই কল করে বসেছিল। চিন্তায় ছিল ফোন আদৌ রিসিভ হবে কিনা, অথচ দেখা গেল প্রথম রিং ঢোকার সাথে সাথে ফোন রিসিভ হয়ে গেল। যেন কেউ অধীর আগ্রহী ছিল এই ফোন কলের জন্য। এত জলদি ফোন ধরাই যেমন অবাক হয়েছিল অর্থি, তেমন বুকের ভেতরটাও ধুকভুক করে উঠেছিল এই ভেবেছে এখন সে কি জবাব দিবে, কেন ফোন করলো। শঙ্কায় শুধু ফোনটা কানে লাগিয়ে বসেছিল, কোনো কথা উচ্চারণ করতে পারেনি। আর এই নীরবতা হয়তো বিপরীত পাশের লোকটা মেনে নিতে পারেনি। লোকটা ধমকে বলেছিল, এই মেয়ে, ফোন করে কথা বলছো না কেন? চুপ থাকার জন্য কল করেছো বুঝি? ধমককে অর্থির হুঁশ ফিরেছিল। সঠিক লোকটা ফোন ধরেছিল এটাও বুঝতে সক্ষম হয়েছিল। ভয় ভুলে আমতা আমতা করে জবাব দিয়েছিল। ওই আসলে আমি অর্থিকে আমতা আমতা করতে দেখে নির্ভর পুনরায় ভারেকি স্বরে জিজ্ঞেস করেছিল। কল করেছো কেন? অর্থি জ্বরে একটা দম নিয়ে উত্তর করেছিল। আসলে আমি দেখতে চেয়েছিলাম আপনি ঠিক নাম্বার দিয়েছেন নাকি ভুল, এজন্যই ফোন করেছি, বুঝেছেন? হ্যাঁ, বুঝেছি। তা দুদিন পর এটা জানার ইচ্ছা জেগেছে বুঝি যে আমি ভুল নাম্বার দিয়েছি কিনা? মানুষটা কি গুণে রেখেছে, নাকি যে সে ঠিক নাম্বার দিয়ে যাওয়ার দুদিন পর কল করেছে? অবশ্যই এটা কোনো বড় ব্যাপার না, তবুও কেন জানি অর্থির ভালো লেগেছিল। নির্ভরের প্রশ্নের কোনো জবাব না দিয়ে উল্টে আবদার করে বলেছিল, আমার ঘুম আসছে না সিনিয়র, একটু গল্প করবেন আমার সাথে? মেয়েটার নরম কণ্ঠের আবদার বোধহয় ফিরিয়ে দিতে ইচ্ছে করেনি নির্ভরের। অনেকটা সময় সেদিন কথা বলেছিল দুজন। সেদিনের আশকারা পেয়ে অর্থির পাগলামও বেড়ে গিয়েছিল। প্রতিদিন তার ভাবি যখনই ভাইয়াকে কফি দিতে যেত বা একটু সুযোগ পেলেই নির্ভরকে ফোন করত। নির্ভর রোজ বারণ করা সত্ত্বেও তা কানে তোলেনি অর্থি। এই মেয়ে, বোকার মতো না হেসে উত্তর দাও। বারণ করা সত্ত্বেও কেন বারবার কল করো? নির্ভরের প্রশ্ন শুনতে অর্থির ভাবনা ভঙ্গ হলো। মুখে লেগে থাকা হাসি অপরিবর্তিত রেখেই জবাব দিল, কথা বলতে ইচ্ছে করে তাই। কিন্তু আমার ভালো লাগে না, আর কখনো কল করবে না। ভালো না লাগলে কল রিসিভ করেন কেন? অর্থি প্রশ্ন জুড়ে দিতেই যেন নির্ভর বিপাকে পড়ে গেল। অর্থির পানে থেকে চোখ সরিয়ে গম্ভীর স্বরে বলল, তুমি আমার আত্মীয় হও, আর আত্মীয় যদি বারবার কল করে তাহলে রিসিভ না করলে কি ভালো দেখায় বিষয়টা? ঠিক আছে, তাহলে আত্মীয় মনে করে রোজ ফোনটা রিসিভ করেন সিনিয়র। অর্থির প্রফুল্ল স্বরের জবাব পেয়ে নির্ভর রেগে গেল। মেয়েটাকে বারবার বারণ করা সত্ত্বেও কথাটা কানে তুলছে না, কিন্তু মেয়েটাকে সেই রাগ দেখাতে চাইল না। অর্থির দিকে তাকিয়ে নয়নে নয়ন মিলিয়ে কেমন করে বলে উঠল, আমাকে আর কল করো না আর্থি, নয়তো নিজের মনকে বোঝাতে সক্ষম হব না। নির্ভরের মুখে নিজের নাম শুনে ভালো লাগার কথা থাকলেও ভালো লাগলো না অর্থির। নির্ভরের গলার স্বর তার কাছে বিষণ্ণ লাগলো। এমন করে কেন বলল ছেলেটা? যেন ওই স্বরে কিছু পেয়েও হারিয়ে ফেলার মতো এক আকাশসম কষ্ট লুকিয়ে আছে। সামান্য কথা বলাতে ছেলেটার কিসের এত ভয়, কেন এই টানা পড়েন? প্রশ্ন জাগলেও তা জিজ্ঞেস করতে ইচ্ছে হলো না অর্থির, আর না তো কিছু মেনে নিতে চাইল। নির্ভরের সামনে থেকে ঘুরে পুনরায় নিজের গন্তব্যের দিকে যেতে যেতে মন খারাপের স্বরে উচ্চারণ করলো, আমি আপনাকে কল করবই, আপনার সমস্যা থাকলে আমাকে ব্লক করে দিন। বলেই মেয়েটা চলে গেল। পেছনে রেখে গেল একটা দ্বিধাগ্রস্ত ছেলেকে, যার চাহনি জুড়ে রয়েছে বিষাদের ঘন ঘটা, মুখ জুড়ে চিন্তার রেশ, আর যার বুক জুড়ে আছে কাউকে চেয়েও না পাওয়ার হাহাকার। নিশাত ক্লাসরুমে বসে আছে তার দুই ঝগড়ুটে বন্ধু আর বান্ধবীর সাথে। প্রতিদিন সে দুজনের মাঝে বসলেও আজ সে কর্নারে বসেছে আর নিধিকে মাঝে বসতে দিয়েছে। স্যার না থাকলে হয়তো তখনই দুটোতে শুরু হয়ে যায় এটা ওটা নিয়ে। তবে আজ একটু শান্ত হয়ে বসে আছে। মাত্র একটা ক্লাস শেষ হলো। আজ রায়ানের ক্লাস আছে, তাই এখন রায়ানেরই আসার কথা। হয়তো এখনই চলে আসবে। নিশাতের কাছাকাছি বিপরীত পাশে কর্নারে একটা মেয়ে বসা। নিশাত খেয়াল করেছে মেয়েটা রোজ এখানেই বসে। সামনের দিকে দ্বিতীয় সারিতে এটা, আর নিশাত তো যেখানে জায়গা পায় সেখানেই বসে পড়ে। নিশাতের কানে হঠাৎই সেই মেয়ের বলা একটা কথা প্রকাশ করলো, এখন তো রায়ান স্যারের ক্লাস বল, আমি রোজ এখানে বসি স্যারকে দেখার জন্য। কি হ্যান্ডসাম তাই না রায়ান স্যার? কেন যে প্রতিদিন ক্লাসটা পাই না? প্রায় কাছাকাছি বসায় কথাটা স্পষ্টই শুনতে পেল নিশাত। মেয়েটা তার পাশে বসা মেয়েটাকে বলছে। পাশের সে মেয়েটা মুচকি হেসে উত্তর করলো, তোর তো সুন্দর কাউকে দেখলেই পছন্দ হয়ে যায়।
শুধু কি রায়ন স্যার, আরও যে স্যারগুলো আছে একটু ইয়াং, তাদের দেখেও তোর একই রিয়াকশন। নিশাতের ভ্রুদয় কুঁচকে এলো। এই মেয়ের কত সাহস, ক্লাসে এসে স্যারদের দিকে নজর দিচ্ছে। নজর দিবি দে, তবে তার স্বামীর পানে কেন তাকাবি? রাগে যেন শরীর জ্বলে উঠল নিশাতের। কান খাড়া রাখলো মেয়ে দুটোর বাকি কথা শোনার জন্য। তবে তার আগে নিশাতের স্বামীরূপী স্যার ক্লাসে পদার্পণ করলো, ফলে মেয়ে দুটো চুপ হয়ে গেল। বাকি সবার সাথে নিশাতও উঠে দাঁড়ালো, তবে চোখে মুখে রাগের আভাস স্পষ্ট। পাশে থাকা নিধি এটা খেয়াল করলো। মেয়ে দুটোর কথা সেও কিছুটা শুনেছে। নিধি নিশাতকে হালকা ধাক্কা মেরে মুস্কি হেসে জিজ্ঞেস করলো, কি রে সেরি, তোর জ্বলতেছে নাকি? দেখিস তোর জামাইয়ের দিকে কত মায়াগর নজর। নিশাত সে একই চোখে নিধির দিকে ফিরে তাকাতেই নিধি ঘাবড়ে গিয়ে বসতে বসতে বলল, এভাবেই তাকাস কেন ভাই? আমি কি তোর জামাইয়ের পানে নজর দিছি নাকি? আর শোন, এমন হ্যান্ডসাম জামাই থাকলে মায়ার একটু নজর দেবেই। তাই এত ও না রাইগা শান্ত হয়ে বস। নিশাত শান্ত হলো কিনা বোঝা গেল না, তবে সেও বসে পড়ল। নিধি আর এই মেয়েকে ঘাটল না। যে চাহনি দিয়েছিল মনে হচ্ছিল তাকে গিলে খাবে। সবাই লেকচারে মন দিল, নিশাত মন দিল তার আপন জামাইয়ের পানে। সে জানে তার বরবাবু হ্যান্ডসাম, মানুষ তাকাতেই পারে, এটাও স্বাভাবিক। কিন্তু তার কেন জানি রাগ হচ্ছে। কেন দেখবে অন্য মেয়েরা তার স্বামীকে? সকালে আসার সময়ও খেয়াল করেছে, তবুও পুনরায় আবার তাকিয়ে দেখলো স্বামীর পানে। লোকটা চকলেট কালারের একটা শার্ট, কালো একটা জিন্স প্যান্টের সাথে ইন করে পরে আছে, তবে জামার হাতা কোনোই পর্যন্ত গোটানো। শার্টটা ফোলা ফোলা পেশিযুক্ত শরীরের সাথে লেপ্টে আছে। হাতে একটা গুচি ব্র্যান্ডের ঘড়ি পরা, মুখে সর্বদার মতো গম্ভীরতা বিদ্যমান। লেকচার দেওয়ার সাথে সাথে অধরপল্লব আন্দোলিত হচ্ছে, দেখতে একটা সুপুরুষের মতোই। ফোলা ফোলা পেশি, শক্ত চোয়াল, মুখে লেপ্টে থাকা গাম্ভীর্য আর তীক্ষ্ণ দৃষ্টি, এসবই যেন লোকটার ব্যক্তিত্ব বহন করে। নিজের স্বামীর এত সৌন্দর্য দেখে মুগ্ধ হওয়ার বদলে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল। চোখ দুটিতে রাগ যেন জ্বলজ্বল করছে। নিশাত নিজেই বুঝতে ব্যর্থ হলো এই রাগটা ঠিক কার উপর। ওই মেয়েটা যে তার স্বামীর দিকে নজর দিচ্ছে, নাকি স্বয়ং রায়ানের প্রতি যে এত অসাধারণ হয়ে জন্মেছে বলে। নিজের রাগ, নিজের ভাবনার উপর নিজেই বিরক্ত হলো নিশাত। তবুও তীরের ফলার ন্যায় তীক্ষ্ণ দৃষ্টি রায়ানের উপর থেকে সরালো না। দেখতে দেখতে রায়ানের ক্লাস শেষ হয়ে গেল। তারপর অফ টাইম পুনরায় আরও 2-3টে ক্লাস শেষ করে বের হলো নিশাত। বাইরে এসে ফোনটা বের করতেই দেখলো ফোনের উপরে নিজের বরবাবুর নাম্বার থেকে একটা মেসেজ এসেছে। ক্লাস শেষে নিচে চলে এসো, আমি গাড়িতে অপেক্ষা করছি। বেশি সময় হয়নি মেসেজটা পাঠিয়েছে রায়ান। নিশাত একটু ভাবতে বসলো। রায়ানের নাম্বারটা অর্থি তার ফোনে সেভ করে দিল, সে এখনও পর্যন্ত রায়ানকে কল করেনি। তাহলে রায়ান তার নাম্বারটা পেল কোথায়? লোকটার কাছে তার নাম্বার ছিল বুঝি। আর বেশি না ভেবে সায়ন্ত আর নিধিকে বিদায় জানিয়ে সোজা নিচে নেমে এলো। একটু খুঁজতেই রায়ানের গাড়িটা চক্ষুগোচর হলো। গেট পেরিয়ে বাইরেই দাঁড়িয়ে আছে। নিশাত দ্রুত হেঁটে গিয়ে দরজা খুলে গাড়িতে বসতে না বসতেই রায়ানের গম্ভীর কণ্ঠস্বর কানে প্রবেশ করলো। এই মেয়ে, ক্লাসে ওভাবে আমার দিকে তাকিয়েছিলে কেন তুমি? হঠাৎ বলাতে নিশাত একটু চমকে উঠল। বুকে একটু থুতু দিয়ে নিচের সিটে বসে পড়ে রাগী দৃষ্টিতে তাকালো। রায়ানের দিকে ফিরে রাগত্ব স্বরে বলল, খাটাস লোক, ভালো করে জিজ্ঞেস করতে পারেন না? ভয় পাইয়ে দিয়েছিলেন, আর একটু হলে আমার প্রাণটাই উড়িয়ে যেত। রায়ান নিশাতের দিকে পূর্ণ দৃষ্টি দিল, গম্ভীর স্বরে বলল, ভাষা ঠিক করো বেয়াদব, ফের যেন তোমার মুখে এই শব্দ না শুনি। আপনি আমাকে বেয়াদ্দপ বলতে পারেন, আর আমি বললেই দোষ, তাই না? নিশাতের তেড়া জবাব পেয়ে রায়ান নিজেও তেড়া স্বরে বলল। তর্ক না করে আগে বলো, ওভাবে তাকিয়েছিলে কেন? নিশাত রায়ানের থেকে চোখ সরিয়ে সামনের দিকে স্থাপন করে সিটে আরাম করে বসে সে একই স্বরে বলল, আমি যে আপনার দিকে তাকিয়েছিলাম, আপনি জানলেন কি করে? রায়ানের কি এখন বলা উচিত? শোনো মেয়ে, আমার পুরো ক্লাস তোমাকে দেখেই কেটে যায়। সেসব কিছুই বলল না। নিজেও সিটে ঠিকঠাক করে বসে সামনের দিকে তাকিয়ে গলা খাকারি দিয়ে শান্ত অথচ গম্ভীর স্বরে উচ্চারণ করল। আমি খেয়াল করেছিলাম। জবাবে নিশাতের রাগত্ব স্বর শোনা গেল। আমি একটু তাকিয়েছিলাম বলে এভাবে জিজ্ঞেস করছেন? আর যখন অন্য মেয়েরা তাকিয়ে থাকে তখন তো তাদের দিকে জিজ্ঞেস করেন না, এই মেয়ে আমার দিকে তাকিয়েছিলে কেন? শেষ কথাটুকু রায়ানের মতো গম্ভীর স্বরে বলার চেষ্টা করল। কতটুকু সফল হলো তা আল্লাহই জানেন। রায়ান অবাক চোখে তাকালো নিশাতের দিকে। কী সব বলছে এই মেয়ে? অবাকের মাঝে জিজ্ঞেস করল,
আজব, আমার দিকে কখন কোন মেয়ে তাকালো? নিশাত থমথমে গলায় প্রতিউত্তর করল। জানি না, আপনি গাড়ি চালান। এটাকেই বোধহয় বউ বলে। এরা কখনো সম্পূর্ণ কথা বলতে জানে না, পারে শুধু স্বামীদের উপর রাগ দেখাতে। এ মেয়ে যা খুশি করুক, তার কি। এসব ভেবেই রায়ান গাড়ি ছুটালো। তার এমার্জেন্সি আছে এখন, দ্রুত পৌঁছানো দরকার ভেবে গাড়ির স্পিড বাড়িয়ে দিল। দেখতে দেখতে রায়ান আর নিশাত তাদের হসপিটালে পৌঁছে গেল। রায়ান আগে আগে হাঁটছে আর নিশাত পিছে পিছে। হঠাৎ নিশাতের চোখ পড়ল রিসিপশনের দিকে। ওখানে পিয়ার্স দাঁড়িয়ে আছে। একই হাসপাতালে কাজ করে তারা, অথচ দেখাই হয় না বলতে গেলে। রায়ান তাকে কাজ দিয়ে রুমের ভেতরেই আটকে রাখে বলতে গেলে। এতদিন পর পিয়ার্সকে দেখে নিশাত এগিয়ে গেল। পেছন থেকে হাসি মুখে ডেকে উঠল। জানি না, আপনি গাড়ি চালান। ভাইয়া কেমন আছেন? কারো কণ্ঠস্বর পেয়ে পিয়ার্স পেছনে তাকিয়ে নিশাতকে দেখতে পেয়ে একটু থমকে গেল। যাকে সে এই কদিন এড়িয়ে চলার চেষ্টা করেছে, যার থেকে নিজেকে লুকিয়ে রাখার চেষ্টা করছে, সেই মেয়েটা নিজে এসেই তাকে জিজ্ঞেস করছে কেমন আছেন। পিয়ার্সের খুব করে ইচ্ছে হলো বলতে, তুমি দেখে বুঝতে পারছো না আমি ভালো নেই? তুমিহীন আমিটা রোজ একটু একটু করে নিঃশেষ হয়ে যাচ্ছি। কিন্তু এসব কথা মুখে আনলো না পিয়ার্স। হাসার চেষ্টা করে প্রত্যুত্তর জানালো। ভালো, তুমি কেমন আছো? ভালো ভাইয়া। দেখেছেন আমরা একই হসপিটালে কাজ করি, অথচ আমাদের ঠিকমতো দেখাই হয় না। বলেই নিশাত মুখটা একটু বিষণ্ণ করে নিল। তাকে দেখতে না পেয়ে কি মেয়েটার খারাপ লেগেছিল যে এমন মুখ বানিয়েছে মেয়েটা? কথাটা ভেবেই যেন ভালো লাগলো পিয়ার্সের। মেয়েটা তাকে খুঁজেছে, মানে মেয়েটা তার কথা ভাবে। পিয়ার্স খুশি মনে উত্তর করলো। অনেক ব্যস্ত থাকি তো তাই। আর তুমিও তো কাজে থাকো। হুম। পিয়ার্স ভালো করে খেয়াল করলো নিশাত ঘেমে আছে হালকা। দেখি পিয়ার্স একটু চিন্তিত হয়ে আওড়ালো। এই নিশাদ, তুমি তো ঘেমে গেছো, দ্রুত গিয়ে রেস্ট নাও। পিয়ার্সের কথা শেষ হতে না হতেই পেছন থেকে একটা গাঢ় পুরুষালী স্বরের ডাক ভেসে এলো। এই চড়ুই পাখি। নিশাতের মনে হলো কেউ তাকেই ডাকছে, কিন্তু এই নামে তাকে কে ডাকবে? পেছনে ঘুরে তাকাতেই দেখলো রায়ান দাঁড়িয়ে আছে। আচ্ছা, লোকটা কি তাকে এই নামে সম্বোধন করলো? নিশাতের ভাবনার মাঝে রায়ান পুনরায় ডেকে উঠল। চড়ুই পাখি, কিচিরবিচির কম করে আমার সাথে এসো, কাজ আছে আমার। আর পিয়ার্স, তুই তোর রোগীরা তোর অপেক্ষায় আছে, সেখানে যা। নিশাতের যেন চোখ বাড়িয়ে আসার উপক্রম। লোকটাই তাকে এমন উদ্ভট নামে ডেকেছে। রায়ান দুজনের উদ্দেশ্য কথা শেষ করেই পুনরায় সামনে অগ্রসর হয়েছে। নিশাত অবাকের রেশ ধরেই পিয়ার্সকে বিদায় না জানিয়ে রায়ানের পিছু পিছু হেঁটে গেল। তাদের যাওয়ার পানে তাকিয়ে পিয়ার্স একটা বিষাদময় হাসি দিল। সে যেন এক মুহূর্তের জন্য ভুলে গেছিল তার ভালোবাসার মেয়েটা এখন অন্য কারো। তাই তাকে নিয়ে ভাবা, তাকে নিয়ে চিন্তা করা পাপ সমতুল্য। কিন্তু ভালোবাসা কি আদৌ এসব পাপ পুণ্যের কথা ভাবে? মন কি কারো নিয়মে চলে? পিয়ার জানে না তার কি করা উচিত আর কি করবে। তবে আপাতত রায়ানের কথা মতো নিজের কেবিনের দিকে এগিয়ে গেল। কেবিনের কাছাকাছি আসতে নিশাতের উদ্দেশ্যে রায়ান বলে উঠল। রুমে গিয়ে অপেক্ষা করো, আমি একটু আসছি। বলে রায়ান দ্রুত পায়ে কোথাও চলে গেল। নিশাত রুমে ঢুকে ক্লান্ত শরীরখানা সোফায় এলিয়ে দিল। প্রায় 15 মিনিট বাদে রায়ান ফিরে এলো। নিশাতকে বসা অবস্থায় দেখে জলদি বলে উঠল। আমার এখন একটা এমার্জেন্সি সার্জারি আছে, পেশেন্ট খুব ক্রিটিক্যাল, এমার্জেন্সি সার্জারি না করলেই নয়। নিশাত কোনো কথাই বলল না। সে রায়ানের শিডিউল জানে, তবে সেই শিডিউলে এই সার্জারি ছিল না। এটা যে মাত্রই ঠিক করে এলো তা ঠিক বুঝতে পারল। সে কথা জবাবে কিছু না বললেও নিশাত প্রশ্ন জুড়ে দিল। আপনি আমাকে তখন ওই নামে ডাকলেন কেন? রায়ান নিজের জামার বোতামে হাত রেখে প্রত্যুত্তর দিল। তুমি তো ঠিক একটা চড়ুই পাখির মতোই, ছোট একটা মানুষ, আর যখন তখন যেখানে সেখানে চড়ুই পাখির মতো কিচিরমিচির শুরু করে দাও। তাই ভেবে দেখলাম তোমার জন্য এই নামই পারফেক্ট। আজ থেকে তোমাকে এই নামেই ডাকবো আমি। এমন আজব লজিক শুনেও নিশাত কিছু বলার সুযোগ পেল না, কারণ ততক্ষণে রায়ান নিজের জামার 2-3টে বোতাম খুলে ফেলেছে। এটা দেখে নিশাত চক্ষু নমনীত করে নিল। এই লোক কি এখানেই জামা চেঞ্জ করার কথা ভাবছে নাকি? ইস, লোকটার কি লজ্জা নেই? রায়ান কোনো উত্তর না পাওয়ায় নিশাতের দিকে তাকিয়ে দেখল মেয়েটা মাথা নিচু করে আছে। নিজের হাতের দিকে তাকিয়ে সব যেন বুঝতে পারল। হঠাৎই কি মনে করে হাত থামিয়ে নিশাতকে ডেকে উঠল। নিশাত, এদিকে এসো। নিশাত চোখ উপরে তুলে রায়ানকে তার দিকে তাকিয়ে থাকতে দেখে উঠে দাঁড়ালো। লোকটা 3টা বোতাম খুলেই দাঁড়িয়ে আছে। কেন? সামনে এসে দাঁড়াতে রায়ান পুনরায় শান্ত স্বাভাবিক কণ্ঠে বলে উঠল। সার্জারির জন্য আমাকে তৈরি করে দাও নিশাত। নিশাত এবার আশ্চর্য হতেও ভুলে গেল লোকটা কি সব বলছে। মাথা খারাপ হয়েছে নাকি? একটু আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলো। আমি? আমি কেন? রায়ানের চোখ মুখ স্বাভাবিক,
তবে মাথাটা হালকা নামিয়ে মুখটা নিশাতের কানের কাছে নিয়ে অস্বাভাবিক স্বরে আওড়ালো। বিকজ ইউ আর মাই পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট মিসেস নেওয়াজ। রায়ানের অস্বাভাবিক স্বরের বাক্য শুনে ছোট কায়াটা কেঁপে উঠল। উফ, আবারও সেই একই সম্বোধন, যেন হৃদয়ে গিয়ে আঘাত করে। তবে এত ভালো লাগার মাঝে নিশাতেরও রাগও হলো। সে অ্যাসিস্ট্যান্ট বলে কি যাতা করতে বলবে? সে কী করে এখন লোকটাকে তৈরি করে দিতে পারে? স্বরের সাথে হালকা রাগ মিশিয়ে বলে উঠল। আজব, অ্যাসিস্ট্যান্ট বলে কি আপনি পটি করলে তাও আমাকে পরিষ্কার করে দিতে হবে? বলে সামনে থেকে চলে যেতে নিতেই তার একটা হাতে টান পড়ল। থেমে গিয়ে পিছু ফিরে তাকাতেই দেখল রায়ানের একটি হাতের মধ্যে তার একটা হাত। রায়ান নিশাতের হাত টেনে সামনে দাঁড় করিয়ে পুনরায় শান্ত স্বরে বলে উঠল। দরকার পড়লে তাই করবে চড়ুই পাখি, কারণ এটা তোমার কাজ। নাও হারি আপ, আমার দেরি হয়ে যাচ্ছে। নিশাত তখনও চুপচাপ দাঁড়িয়ে। তার বুঝে আসছে না লোকটা তার সাথে এমন করছে কেন। নিশাতকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে রায়ান এবার গম্ভীর স্বরে বলল। তুমি জানো না আমি কাজে ফাঁকি দেওয়া পছন্দ করি না। এক কথা আমি দ্বিতীয়বার রিপিট করতে চাই না, বুঝেছো? এমন গম্ভীর স্বরের আদেশে নিশাতের আর কিছু করার রইল না। লজ্জা বলে গম্ভীর মুখে রায়ানের জামার বোতামে হাত থাকলো। নিশাতকে কাজ করতে দেখে রায়ানের ঠোঁটের কোণে আলতো হাসি ফুটে উঠল, কিন্তু আজও তা নিশাতের চোখের আড়ালে। রায়ান নিশাতের মুখপানে তাকাতেই দৃশ্যমান হলো ছোট ছোট ঘামের কণা। রায়ান কি মনে করে নিশাতের হিজাবের পিনে হাত রাখল। নিজের কানের পিঠে রায়ানের হাতের স্পর্শ পেতেই নিশাতের বদনখানি পুনরায় দুলে উঠল। হাত দুটো থেমে গেল। কেমন অন্যরকম অনুভূতি শুরু হলো। স্বরটাও জড়িয়ে এলো। তবুও রায়ানের থেকে সরার চেষ্টা করে বলতে চাইল। কি করছেন আপনি? ছাড়। বাক্যটুকু শেষ করার আগেই থেমে যেতে হলো রায়ানের কথা শুনে। নিশাতকে পুনরায় কাছে টেনে এনে এক একটা করে হিজাবের পিন খুলতে খুলতে সেই গম্ভীর স্বরে আওড়ালো। হুশ, আমি আমার কাজ করছি আর তুমি তোমার কাজ করো। হারি আপ চড়ুই পাখি। নিশাত কাঁপা কাঁপা হস্তে নিজের কাজ সমাপ্ত করলো। বোতাম সবগুলো খোলা শেষ হতেই জামাটা খুলে দিল। ভুলে ওই খোলা শক্ত বক্ষপটের দিকে চোখ দিল না। এমনিতেই তার গলা শুকিয়ে আসছে, আর এই ফর্সা বক্ষপিঞ্জরে দৃষ্টি পড়লে হয়তো সে এখানেই মূর্ছা যাবে। ততক্ষণে তার হিজাবটা খুলেও রায়ান পাশে রেখে দিয়েছে। নিশাত একটু সরে রায়ানের কেবিনে থাকা একটা স্কার্ফ স্যুট এনে সামনে ধরে বলল। এটা পরে নিন। রায়ান মেনে নিল। নিশাতের হাত থেকে স্যুটটা নিয়ে শরীরে জড়িয়ে নিল। নিশাতের কাজ শেষ হয়নি বুঝতে পেরে নিশাত একটা অ্যাপ্রন বা সার্জিক্যাল গাউন এনে রায়ানের পরনে জড়িয়ে দিল। পেছনে গিয়ে অ্যাপ্রনের ফিতাগুলো গলা এবং কোমরের কাছে বেঁধে দিয়ে পুনরায় সামনে এসে একে একে হাতের গ্লাভস, সার্জিক্যাল ক্যাপ পরিয়ে দিল। সার্জিক্যাল মাস্ক খুলে পরাতে গিয়ে রায়ানের পানে তাকালো। তখনই দুজনের নয়নে নয়ন মিলিত হলো। কেউ কারো থেকে চোখ সরিয়ে নিল না। নিশাত একটু সময় ধীর স্থির থেকে দৃষ্টি আদান প্রদানের মধ্যেই রায়ানের মুখে মাস্কটা পরিয়ে দিল। নিশাতের কপালে গোটা কয়েক চুল খেলা করতে ব্যস্ত। রায়ান দেখতেই তা হাত বাড়িয়ে নিশাতের কানের পিঠে গুজে দিল। রায়ানের আঙুলের আলতো স্পর্শ পুনরায় পেতে নিশাত তার চোখ দুটি বুজে নিল। সে বন্ধ চোখের পাতার পানে রায়ান অপলক তাকিয়ে রইল। তার দৃষ্টি পড়ে রইল মেয়েটার সম্পূর্ণ মুখমণ্ডল জুড়ে, যে দৃষ্টিতে নেই কোনো মোহ, নেই কোনো কামনা, শুধুই এক নির্মল দৃষ্টি যার সবটুকু জুড়ে আছে শুধু অপার মুগ্ধতা। তখনই কেবিনের দরজায় নক করার শব্দ হলো। সেখান থেকে এক মেয়েলি স্বর ভেসে এলো। স্যার, ওটি রেডি, দ্রুত আসুন, সবাই অপেক্ষা করছে। শব্দেরা কানে প্রবেশ করতেই দুজনের হুঁশ ফিরল। নিশাত লজ্জা পেয়ে দ্রুতপদে রায়ানের সামনে থেকে সরে অন্যদিকে ঘুরে দাঁড়ালো। রায়ান চোখ বুজে জোরে একটা শ্বাস মুক্ত করে নিশাতের দিকে এক পলক তাকিয়ে দরজার দিকে এগিয়ে গেল। যেতে যেতে চিরাচরিত সে গম্ভীর স্বরে বলে গেল। ফিরে এসে যেন এই রুমের মধ্যেই দেখতে পাই তোমাকে। যা কাজ করার সব রুমে বসে করবে। মাহিরুল চাচা খাবার রেখে যাবে, খেয়ে নিও। বাক্য শেষ করেই চলে গেল রায়ান। রায়ান যেতেই নিশাত জোরে জোরে শ্বাস ফেলে বুকে একটা হাত চেপে ধরে সোফায় গিয়ে ধপ করে বসে পড়ল। বুকটা তার ধুকভুক করতে ব্যস্ত। আগের থেকেও বেশি ঘাম জমেছে মুখ জুড়ে। কপল দুখানা লালিমায় রিক্ত হলো। নিজের কাজে লজ্জিত হলো। সে কি করে রায়ানের চোখে ওভাবে চোখ রাখলে? কেনই বা সামান্য স্পর্শে চোখ দুটি বুঝে নিল? রায়ানের আলতো স্পর্শ পেতেই যেন সে হারিয়ে গিয়েছিল। কথাটা ভেবেই কিঞ্চিত লজ্জিত হাসি দেখা দিল নিশাতের অধর পল্লবের কোণ ঘেঁষে। ভার্সিটি প্রাঙ্গণ থেকে ফিরে এসেছে অনেকটা সময় হয়েছে। এসে বসেছে রাস্তার পাশে এক খোলা চায়ের দোকানে। একে তো দুপুর, তার উপর দোকানটা লোকালয় থেকে একটু দূরে নির্জন জায়গায়, তাই মানুষ একটু কম।
তবে সকাল আর বিকালে এখানে অনেক মানুষের সমাগম দেখা যায়। বসে বসে দুটো চা শেষ করেছে। পুনরায় আরও একটা চায়ের কাপ নিয়ে তাতে চুমুক বসালো। চোখ রাখলো খোলা সড়কের উপর। থেকে থেকে দু একটা গাড়ি চলছে। দুদাসীন চোখে তাকিয়ে আছে। চোখে মুখে কেমন বিষাদের ছায়া লেপ্টে। ভার্সিটিতে মেয়েটার সাথে দেখা হওয়ার পর আর তার কথা শোনার পর থেকে কিছুই ভালো লাগছে না। চায়ের কাপটা পাশে রেখে দিয়ে পকেট থেকে ফোনটা বের করলো। সেখান থেকে খুঁজে খুঁজে চন্দ্রময়ী নামে সেভ করা নাম্বারটা বের করলো। নাম্বারটা একবার ব্লক করে দিতে চাইলো, কি মনে করে আবার রেখে দিল, করলো না ব্লক। ভেতর থেকে শুধুই যেন একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসছে। কি করা উচিত বুঝতে ব্যর্থ হচ্ছে বারবার। অর্থি মেয়েটা তার জন্য ঠিক দূরের রাত, আকাশের চন্দ্রের মতো, যাকে দেখা যায়, অনুভব করা যায়, কিন্তু চাইলেই কাছে পাওয়া যায় না। চাইতে গেলেই শুধু আফসোসবিহীন কিছুই মেলে না। নির্ভরের আজ মনে পড়ল অর্থির সাথে তার প্রথম দেখার কথা। মেয়েটি সেদিন পড়ে গিয়ে লজ্জিত হয়েছিল, কিন্তু তার দেখে চিন্তিত ছিল। প্রথম দেখায় তারও মেয়েটাকে ভালো লেগেছিল, তবে শুরুতেই ভালোবাসা ছিল না। মেয়েটা রোজ একটু একটু করে কাছে আসা, সেদে সেদে তার সাথে কথা বলা, আর সব থেকে সুন্দর ওই মিষ্টি মুখের আবেগ মেশানো সিনিয়র ডাক্তার, এসবে যেন সে অভ্যস্ত হয়ে গিয়েছিল। মেয়েটাকে প্রথম দেখে বুঝেছিল মেয়েটা ভালোর ঘরের, তাই অর্থিকে নিয়ে সে কোনো ভাবনাই আনতে চায়নি মনে। অথচ মায়া ভালোবাসা এমন এক জিনিস যার উপর আমাদের কারো হাত থাকে না। নির্ভরও পারেনি নিজেকে ধরে রাখতে। রোজ ছুটে গেছে ভার্সিটিতে মেয়েটাকে একবার দেখতে। মেয়েটার পাগলামি দেখলে ভালো লাগতো, আবার ভয়ও পেত, যে ভয়টাকে সে আজও কাটিয়ে উঠতে পারেনি। মেয়েটাকে ইগনোর করেছে, ধমকেছে, তবু মেয়েটা তার পিছু ছাড়েনি। গ্রামে গিয়ে যখন মেয়েটাকে দেখেছিল তখন যেমন অবাক হয়েছিল তেমন খুশিতে মনটা ভরে উঠেছিল। ওই পাগল মেয়ে যদি ভাইয়ের সামনেও কোনো ভুল করে ফেলে, তাই তখনও দূরে ছিল। মেয়েটা বলেছিল সে অপেক্ষা করবে, এটা ভেবেই অস্থির ছিল তার মনটা। সেদিন অর্থিদের বাড়ি, তার পোশাক আশাক সব দেখে নিজেকে তুচ্ছ মনে হয়েছিল। মেয়েটা একটা রাজকুমারী, আর সে সেই রাজ্যের সামনে একটা প্রজা মাত্র। তাহলে প্রজা হয়ে রাজকুমারীকে পাওয়ার আশা সে কী করে করতে পারে? নিজের সব বুঝেও যেন মনকে বোঝাতে ব্যর্থ। সে জানতো নাম্বার দিলেই ওই মেয়ে কল করবে। সে দুটো দিন কলের অপেক্ষায়ও ছিল, কিন্তু কেন? কারণ তার মন বড্ড অবুঝ। তার মন চায় মেয়েটার স্বর শুনতে, অথচ তার মস্তিষ্ক বলে মেয়েটা যেন আর তার কাছে কল না করে। আজকের কথাগুলো ফোনেই বলতে পারত, অথচ গিয়েছিল মেয়েটা একটিবার চোখের দেখা দেখতে। নিজের এই দোটা নাই, মন মস্তিষ্কের টানা পোড়েনে পড়ে নির্ভর এখন অতিষ্ঠ। মস্তিষ্ক বলছে এখনো সময় আছে, দূরে থাকো, অথচ মন বলে থাকুক না একটু অপূর্ণতা জীবনে। তবুও তাকে একবার ভালোবেসে দেখো, একবার ভুল করে চেয়েই দেখো। কে বলতে পারে দুফোঁটা অশ্রুর বিনিময়ে একটু টুকরো হাসির দেখা মিললেও মিলতে পারে। দ্বিতীয় কাপের চাটা আর পেটে পড়ল না। তার অবস্থান হলো খোলা সড়কের কিছু অংশ জুড়ে। চায়ের কাপটা ছুঁড়ে ফেলে উঠে দাঁড়ালো নির্ভর। কাপটাকে এমন করে ছুড়ল যেন তার মাঝের সব বিষাদ, কষ্ট, ভাবনা ইচ্ছাতে ছুঁড়ে ফেলেছে। চায়ের বিলটা মিটিয়ে তীব্র রোদের মাঝে ফাঁকা সড়কের মাঝ দিয়ে পথ চলতে শুরু করলো নির্ভর। সব চিন্তা ভাবনাকে ফেলে দিয়ে নিজের বাসার উদ্দেশ্যে ছুটল। বিকেল হতেই তার টিউশন আছে। সামান্য কষ্ট বা চিন্তার কারণে তো টিউশন ছুটি দেওয়ার উপায় নেই। পূর্ণিমা পেরিয়েছে অনেক দিন হলো, আর মেঘের ঘন ঘটা তো আছেই। সব মিলিয়ে ধরণী এখন আধারে তলিয়ে আছে। সময় এখন 11টা পেরিয়েছে। অর্থি আর নিশাত টেবিলে বসে বই পড়তে ব্যস্ত। নিশাত মন দিয়ে পড়লেও অর্থি আনমনা হয়ে খাতায় কিছু দাগাচ্ছে বা লিখছে। নিশাত পুরো বিষয়টি খেয়াল করলো। একটু আগে তার ডিনার সেরে এসেছে। মেয়েটা খাবার টেবিলেও আনমনা হয়েছিল। কিছু কি হয়েছে? নিশাত একটু চিন্তিত হয়ে ডেকে উঠল। অর্থি আপু, কিছু কি হয়েছে তোমার? নিশাতের ডাক শ্রবণ হতেই অর্থির হুঁশ আসলো। খাতা থেকে চোখ সরিয়ে ভাবির দিকে তাকালো। একটু হাসার প্রচেষ্টা করে ঘাবড়ানো স্বরে জবাব দিল, কিছু না তো ভাবি, আমার আবার কি হবে, আমি ঠিক আছি। নিশাত তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো ননদের পানে। ননদের কথাটা ঠিক মনে হলো না। পুনরায় গলার স্বর নরম করে জিজ্ঞেস করলো, আমার মনে হচ্ছে কিছু হয়েছে। খাবার টেবিলেও খেয়াল করেছিলাম তোমাকে। কিছু হয়ে থাকলে ভরসা করে বলতে পারো আপু। অর্থি শুকনো একটা ঢোক গিলল। সে নির্ভরকে ফোন করেছিল অনেকবার। নাম্বারটা ব্লক না করলেও এক মুহূর্তের জন্য ফোনটা রিসিভ হয়নি। এতদিনের কথা আলাদা ছিল, কিন্তু এখন মনে হয় যেন ছেলেটার সাথে কথা না বলতে পারলে তার দিন ডজনই কাটবে না। কথায় আছে না, মানুষ একটু পেলে আরও পেতে চায়। অর্থির অবস্থা ঠিক তেমন। ছেলেটা ভার্সিটিতে বসেও কেমন কারো বলেছিল। ছেলেটার কিসের এত কষ্ট ছিল জানে না, কিন্তু ওই চোখ দুটোতে স্পষ্ট কষ্ট দেখেছিল। তখন থেকেই মন খারাপ।
এখন আবার ফোন রিসিভ করছে না। সব মিলিয়ে অর্থিকে বিষণ্ণতার চাদরে ঘিরে রেখেছে। অর্থির মনে হলো ভাবিকে একবার বলাই যায়। একটু সাহস জুগিয়ে আমতা আমতা করে বলতে চাইল, ভাবি তোমার ভাই মানে নির্ভর ভাইয়া ওই আসলে তুমি কি নির্ভর ভাইয়াকে পছন্দ করো আপু? কথার মাঝে ভাবির প্রশ্ন শুনে চুপ মেরে গেল অর্থি। ভাবি কি করে বুঝলো? মনে প্রশ্ন জন্ম নিতেই তা প্রকাশ করে উঠল। তুমি কিভাবে জানলে? মানে কি করে বুঝলে যে আমি? গ্রামে দেখার পর একটু মনে হয়েছিল, আর একদিন তুমি যখন ফোনে কথা বলছিলে তখন তোমার মুখে সিনিয়র ডাক্তার শুনেছিলাম, তাই আর কি। পুনরায় অর্থির কথার মাঝে বলে উঠল নিশাত। অর্থি একটু বিস্ময় দৃষ্টিতে তাকালো ভাবির দিকে। ভাবি বুঝতে পেরে গেছে বলে আর কিছু লুকাতে চাইল না। চোখ বুজে এক নিঃশ্বাসে বলে দিল, শুধু পছন্দ হয় ভাবি, তোমার ভাইকে আমি ভালোবাসি অনেকটা। বলা শেষ করে এক চোখ মেলে ভাবির দিকে তাকিয়ে তার রিয়াকশন বোঝার চেষ্টা করলো। নিশাদের মুখে হালকা হাসি। হাসি দেখতে পেয়ে অর্থি দু চোখ মেলে তাকাতেই নিশাদ পুনরায় জিজ্ঞেস করে উঠল, তোমাদের মাঝে কিছু হয়েছে তাই না? ভাইয়া কি তোমাকে ইগনোর করছে? ভাবির প্রশ্নে আশ্চর্যের মাঝে মাথা নাড়িয়ে হ্যাঁ বোধক সম্মতি জানালো। নিশাতের হাসি এবার আরেকটু প্রখর হলো। অর্থি থেকে চোখ সরিয়ে বইয়ের দিকে তাকিয়ে বলল, আমার মনে হয় তুমি ভুল করছো আপু। ভাইয়া তোমাকে মেনে নেবে বলে মনে হয় না। সময় থাকতে এসব থেকে বেরিয়ে আসো। অর্থির মুখটায় আরও একরাশ বিষাদেশে জড়ো হলো। ভাবি তাকে এমন করে বলছে কেন? মনের প্রশ্ন উগরে দিল। এমন করে বলছো কেন ভাবি? আমি কি তোমার ভাইয়ের যোগ্য নই? আমি তাকে সত্যি ভীষণ ভালোবাসি, বিশ্বাস করো। নিশাত একটা হতাশ শ্বাস ফেলে অর্থির দিকে ফিরে বোঝানোর স্বরে বলল, বিশ্বাসের কথা নয় আপু, আর যোগ্যতার বিচার করতে গেলে আমার ভাই তোমার পাশে দাঁড়ানোর মতো যোগ্য না। আমার মনে হয় আমার ভাইয়াও এমন ভাবছে, আর তাই তোমাকে ইগনোর করছে। ভেবো না আমি আমার ভাইকে ছোট করছি। আমার ভাইয়ার মতো মানুষ খুঁজে পাওয়া কষ্টকর, কিন্তু তোমাদের হিসেবে বিবেচনা করে দেখো, তোমার পরিবার কখনো মেনে নেবে? অর্থির চোখ দুটো টলমল করে উঠল। ছেলেটা কি এসব ভেবেই কি তাকে ইগনোর করছে? এসব টাকা পয়সা দেখে কি ভালোবাসা হয় আদৌ? অর্থির চোখে পানি জমতে দেখে নিশাতেরও খারাপ লাগলো, কিন্তু কি করার? সে তার চাচি শাশুড়িকে যতটুকু চিনে তাতে এই সম্পর্ক কখনো মেনে নেবে না। তাই শুরুতেই অর্থিকে বুঝিয়ে এসব থেকে দূরে রাখাই ভালো। নিশাতের ভাবনার মাঝে অর্থির কান্না ভেজা স্বরের প্রশ্ন ভেসে এলো, তুমিও তো একটা সাধারণ পরিবারের মেয়ে, তাহলে তুমি এই পরিবারে বউ হতে পারলে আমি কেন ওই পরিবারে বউ হতে পারবো না? অর্থির প্রশ্নে এক মুহূর্তের জন্য থেমে গেল নিশাত। তখনই তার বোনটা ভাইব্রেট করে উঠল। ফোনটা হাতে নিয়ে দেখল রায়ানের নাম্বার থেকে মেসেজ এসেছে। আমার কফি দিয়ে যাও অ্যাসিস্ট্যান্ট। অদ্ভুত লোক, অ্যাসিস্ট্যান্ট বলে সব সময় মনে করিয়ে দিবে। হয়তো মাত্রই ফিরেছে আর টায়ার্ড আছে, তাই কফি চাইছে। কথাটা ভেবে নিশাত উঠে পড়ল বসা থেকে। অর্থির ভাসা ভাসা চোখ দুটির পানে তাকিয়ে উত্তর দিল, সত্যি বলতে জানো কি আপু, আমারও তোমার ভাইয়ের বউ হওয়ার মতো কোনো যোগ্যতা বা স্ট্যাটাস নেই। জানি না কেন এই বিয়েটা হয়েছে, তবে একটা সাধারণ পরিবারের মেয়ে বড় বাড়ির বউ হয়ে আসতে পারলেও তোমার মতো মেয়েদের সাধারণ পরিবারে বউ হয়ে যাওয়ার উপায় নেই। কারণ মেয়ের পরিবার ছেলের ক্যারেক্টার বা আদর্শের থেকে বেশি তার পেশাগত যোগ্যতাকে বেশি প্রাধান্য দেয়, আর সেদিক থেকে আমার ভাইয়া অনেক পিছিয়ে। নিশাত থেমে একটা শ্বাস নিয়ে পুনরায় বলল, তুমি মানো বা না মানো এটাই ঠিক। যদি লড়াই করার মতো সাহস থাকে, কষ্টকে বরণ করে নেয়ার মতো ক্ষমতা থাকে, তাহলে ভালোবাসো, তাহলে ভালোবেসো, নয়তো ছেড়ে দিও।